কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে গাছের আড়ালে দুজন মানুষের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজমান করছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। কলেজে এইসব বেয়াদবি করতে আসো? তোমার বাসায় সবাই জানে তোমার পরিবার তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে, নাকি স্যারদের বিরক্ত করার জন্য পাঠিয়েছে? আমি আগে থেকেই তোমাকে সন্দেহ করছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা সঠিক নয়। সেজন্যই আমি প্রমাণের অপেক্ষায় করছিলাম। আমি তোমার গার্ডিয়ানকে ডাকবো। চৈতালি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন থেকে আমাদের কলেজে জয়েন করেছেন তখন থেকে আপনাকে চুপি চুপি দেখতাম। আপনি আমার শিক্ষক, সাথে একজন গুরুজন। সামনাসামনি কিছু বললে, যদি আপনি আমাকে রিজেক্ট করে দেন, আমি সহ্য করতে পারতাম না। আপনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সবাই আপনাকে নিয়ে কানাকানি করত। আপনার অসম্মান হোক সেটা আমি চাই না। তাই কলেজের বাইরে থেকে আপনাকে প্রতিদিন বিরক্ত করেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমি অনেক ধৈর্য ধরে আপনার জন্য অপেক্ষা করছি। বাসা থেকে আমাকে অনেকবার বিয়ের চাপ দিয়েছে, কিন্তু আমার মনে পুরোটা জুড়ে আপনি দখল করে বসে আছেন। যে মন জুড়ে আপনার বসবাস, সে মনে অন্য কেউ কীভাবে ঘর বানাবে? আজকে যা বলেছো, দ্বিতীয় দিন যেন আর এইসব কথা না শুনি। এইটুকু বাচ্চা এইসব কি বলে? তুমি জানো তোমার আর আমার বয়সের পার্থক্য অনেক। একজন স্টুডেন্ট হয়ে টিচারকে প্রেমের প্রপোজাল দাও, তোমার লজ্জা করে না? আমাদের সময় আমরা টিচারদের কত সম্মান করতাম, এইসব কল্পনাও করতাম না। আজকাল ছেলে মেয়ে এইসব কিছু মনেই করে না। আমার সাথে এইসব বেয়াদবি একদম সহ্য করব না। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এমন পাগলামি আবার করতে আসলে আমি তোমার গার্ডিয়ানকে ডাকবো। বলেই আবির হন হন করে চলে গেল। আবির চলে যেতেই চৈতালির প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আবিরকে দেখলেই চৈতালির হৃৎপিণ্ডর গতিবেগ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। চৈতালি আবিরের থেকে এমন কিছু আশা করছিল। আবির যেমন ছেলে, খুব সহজে পড়বে না। এর জন্য চৈতালিকে অনেক কিছু কাঠ কয়লা পোড়াতে হবে। চৈতালি ক্লাস করে বের হয়েছে, তখনই আবির অন্য রুম থেকে বেরিয়ে অফিসের রুমের দিকে যাচ্ছিল। চৈতালি দ্রুত হেঁটে আবিরের কাছে গেল। স্যার, একটা কথা ছিল। কি কথা, জলদি বলো। আমার ক্লাস আছে, যেতে হবে। আপনি আমাদের ক্লাস নেন না কেন? এরকম বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিতে ইচ্ছে করে না। স্যার, স্যার স্যার করে আমার পিছু পিছু আসবে না। তোমার কাজ শেষ, এখন তুমি আসতে পারো। স্যার, আবির রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো চৈতালির দিকে। চৈতালি আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। সুযোগ বুঝে বলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি। বলেই মাঠের দিকে দৌড় দিল। ভালোবাসি কথাটা বলার পরে আবিরের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না চৈতালির। চৈতালিকে দৌড়াতে দেখে চৈতালির বেস্ট ফ্রেন্ড আফরিন বলল, এভাবে দৌড়াচ্ছিস কেন? সবাই কেমন করে তোর দিকে তাকিয়ে আছে। চৈতালি ভাবল, আফরিনকে কথাটা বলা ঠিক হবে না। স্যারের নামে যদি আজে বাজে কথা বলে। কিছু না রে, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, সেজন্যই দৌড়াচ্ছি। আজ আসি, কালকে দেখা হবে। বলেই চৈতালি চলে গেল। এদিকে ইফাত দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেতে পিছনে ঘুরে তাকালো। রিয়াদকে দেখে মলিন হাসলো ইফাত। তোর মন খারাপ ইফাত? পৃথিবীতে সব থেকে কাপুরুষ তো সে, যে নিজের শক্তি নারীর উপরে প্রয়োগ করে। আমারও নিজেকে তাদের মধ্যে একজন মনে হচ্ছে। আমি কি করে একটা মেয়ের গায়ে বিনা কারণে হাত তুললাম? আমার তো কারো গায়ে হাত দেওয়ার অভ্যাস নেই। কতগুলো বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ে হয়েছে। আমি ভাই রূপার গায়ে ফুলের টোকাও দেই নাই। যখন খুব রাগ হয়, মুখে দু চারটা কথা শুনিয়ে দেই। খুব আদরের বউ আমার। মেরে নিজের ক্ষতি নিজে করব নাকি? মেয়েদের মনটা অনেক নরম আর স্বচ্ছ হয় জানিস। ওদের মায়া বেশি। ওরা একটু ভালোবাসা পেলে সব কিছু ভুলে যায়। তুই যদি এর থেকেও বেশি আঘাত করে ভালোবাসা দিস, ওই মেয়ে সব কিছু ভুলে যাবে। আল্লাহ তাআলা মেয়েদের মনে এতটা মায়া দিয়েছে, প্রতিটি মেয়ে একদিন মা হবে। আর মা কখনো খারাপ হয় না ইফাত। এমন ভুল আর কখনো করবি না। আজকে গিয়ে ভাবির কাছে মাপ চেয়ে নিবি, কেমন? ওই মেয়ের সাথে আমি আগে কথা বলতে পারবো না। শোন, মেয়েরা বাঁকা পথে হাঁটবেই, মেজাজ খারাপ হবার মতো উল্টাপাল্টা কথা বলবেই। বাম পাঁজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই তাদের ধৈর্য ধরে মেনে নিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের বাম পাঁজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে, আর বাম পাঁজরের হাড় সবচেয়ে বাঁকা হয়। তুমি যদি সোজা করতে চেষ্টা করো,
তা ভেঙে যাবে। আর যদি ছেড়ে দাও তাহলে সর্বদাই বাঁকা থাকবে। সুতরাং তাদের সাথে উত্তমপূর্ণ আচরণ করতে থাকো। বুখারী শরীফ 3331। আমি ওই মেয়ের সাথে কথাই বলবো না। ওই মেয়ে ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। ওই মেয়ে করিস কেন? তোর বউ হয় না? একটু ভালোবেসে দেখিস। মেয়ে মানুষ ভালোবাসা পেলে তাকে রাজ্যের রাজা করে রাখবে। মেয়েদের ভালোবাসা এতটা গভীর। তার মানে কি বোঝাইতে চাস? ছেলে মানুষ ভালোবাসতে জানে না, শুধু মেয়েরাই গভীরভাবে ভালোবাসতে জানে। তার মানে ছেলেরা গভীরভাবে ভালোবাসতে জানে না। তাহলে ভাবিকে ভালোবেসে দেখা। আমাকে ইচ্ছে করে কথার জালে ফাঁসিয়ে দিলি। থাকবো না তোর বাসায় বলেই ইফাত চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? খেয়ে যাবি তো? তোর বাড়ির খাবার তুই খা বলেই চলে গেল ইফাত। তানহা রান্নাঘরে রান্না করছে। রোকিয়া বেগম পাশে বসে গল্প করছেন। তখনই ইফাত বাসায় প্রবেশ করে। আম্মু, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তানহা মা, যাও ইফাতকে খেতে দিয়ে আসো। আম্মু, রাগ করবেন না, ওই ছেলে আমার গায়ে হাত তুলেছে। আমি কিছুতেই ওই ছেলেকে খেতে দিতে পারবো না। আপনার ছেলে, আপনি খেতে দিন। তানহা, এসব কি কথা মা? রাগ করবেন না, আমি উনাকে খেতে দিব না। উনি আমাকে মারলেন কেন? ইফাত তোমার গায়ে বিনা কারণে হাত তুলেছে, এর শাস্তি ইফাত পাবে। তুমি আমাকে একটু সময় দাও, আমার হাঁটুতে ব্যথা বেড়েছে, তুমি গিয়ে খেতে দাও। তানহা বিরক্ত হয়ে ইফাদের খাবার ব্যবস্থা করতে লাগলো। পাটি বিছিয়ে সব খাবার পাটের ওপরে রাখলো। ইফাত ফ্রেশ হয়ে এসে মাথা নিচু করে খেতে বসলো। ইফাত খাচ্ছে, তানহা বসে আছে। ইফাদের খাওয়া প্রায় শেষ। তানহা রোকিয়া বেগমের উদ্দেশ্য করে বলল, আম্মা, আপনার ছেলের কিছু লাগবে নাকি জিজ্ঞাসা করেন। আম্মু, তোমার ছেলের বউকে বলে দাও তার জামাইয়ের আর কিছু লাগবে না। তানহা সব খাবার তুলতে শুরু করলো। ইফাত যাওয়ার আগে বলে গেল, মেয়ে মানুষের এত রাগ ভালো না। না, শুধু ছেলে মানুষ রাগ করবে, মেয়ে মানুষ বানের জলে ভেসে এসেছে বলেই রান্নাঘরের দিকে তেড়ে গেল। এই মেয়ে পারেও তো রাগ দেখিয়ে রান্নাঘর খেয়ে ফেলবে। রোকিয়া বেগম উঠে নিজের রুমে চলে গেল। তানহা রান্না করছিল। হঠাৎ করে কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ভাবিমণি, চৈতালি, আমি কাজ করতেছি, গলা ছাড়ো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হেয়ালি না করে যে উদ্দেশ্য এসেছো, আসল কথাটা বলো। আমার বোনকে আমি ভালো করেই জানি, কোনো উদ্দেশ্য ছাড়া আমার বোন আমাকে এত ভালোবাসা দেখায় না। তার মানে তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না, শুধু প্রয়োজন হলে তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসো, কিন্তু প্রয়োজনে একটু বেশি ভালোবাসো, যা আমার কাছে অতিরিক্ত মনে হয়। আবির স্যারকে আজকে আমি মনের কথা জানিয়ে দিয়েছি। স্যার সোজা আমাকে না করে দিয়েছে। এখন তুমি আমাকে সাহায্য করবে। না করে দিয়েছে, কাহিনী এখানেই শেষ। মরীচিকার পেছনে ছুটে লাভ নেই। এই সব বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। আমি কিন্তু ভাইয়াকে বলে দিব। তুমি প্রতিদিন আমার ফোন থেকে ভাইয়ার ছবি দেখতে আর মুচকি মুচকি হাসতে। দোকান থেকে ভাইয়ার ছবি বের করে নিয়ে আসছো। প্রতিদিন ভাইয়ার ছবি দেখে দেখে রাতে ঘুমাও। ভাইয়াকে নিয়ে শত শত শব্দ লেখা আছে তোমার ডায়েরিতে। আমি সব কিছু ভাইয়াকে বলে দিব। তানহা দ্রুত চৈতালির মুখ চেপে ধরল। আসতে বলো, তোমার ভাইয়া বাসায় আছে, সব কিছু শুনে ফেলবে। কাউকে না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া একদম উচিত না। তোমার এই বিষয়টা আমার একদম পছন্দ হলো না। আমি খুব কষ্ট পেয়েছি। রাগ করো না ভাবিমণি, আমি দেখতে চাই নাই। একদিন তোমার রুমে গিয়ে দেখছিলাম তুমি ভাইয়ার ছবি বুকে রেখে ঘুমাচ্ছিলে। তোমার ডায়েরিটা খোলা অবস্থায় বিছানায় পড়েছিল। সেখান থেকে কিছু অক্ষর আমার চোখে পড়ে, তাই কৌতূহল মেটাতে পড়েছি। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। নিজের রুমে যাও, আমাকে কাজ করতে দাও। চৈতালি মাথা নত করে নিজের রুমের দিকে চলে গেল। তানহা ভাবতে শুরু করলো, কে এই আবির যে চৈতালির মাথাটা নষ্ট করে দিয়েছে? বিষয়টা বেশি দূর যাওয়ার আগেই আম্মাকে জানানোর প্রয়োজন বলে নিজের কাজে মনোযোগ দিল তানহা। রাতে খাবার খেয়ে নিজের রুমে চলে এসে দেখে যে ইফাত ফ্লোরে পাটি বিছিয়ে তার ওপরে কম্বল বিছিয়েছে। ওপর থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। নিজেকে মহান প্রমাণ করতে চায় নাকি এই ছেলে? এই শীতের মধ্যে ঠান্ডা মেঝেতে ঘুমাবে। ঢং দেখলে আর বাঁচি না। আমি ভাই বিছানায় শুয়ে পড়ি, আমি ওনার মতো এত মহান হতে পারবো না। তানহা কেমন জানি উসখুস করছে। ইফাদের জন্য ডায়েরিতে লিখতে পারছে না। প্রতিদিন এক এক শব্দ হলেও তানহা ডায়েরিতে লেখে। রোকিয়া বেগমের থেকে অনুমতি নিয়ে ডায়েরিটা কিনে এনেছিল তানহা।
একা একা ভালো লাগে না, তাই সময় কাটানোর জন্য ডায়েরিতে লেখে তানহা। ইফাত ফেসবুকে স্ক্রল করছিল। ইফাদের ফোনে একটু পর পর টুংটাং শব্দ হচ্ছে। তানহা গভীর আগ্রহ নিয়ে আর চোখে দেখার চেষ্টা করছে। কে? ইফাতকে মেসেজ করেছে। খুব করে বলতে ইচ্ছে করছিল, এত রাতে ইফাতকে কে মেসেজ করেছে। মিমের কথা মনে রেখে ঘুমিয়ে গেল তানহা। তানহা, তোমার অনুপস্থিতিতে তোমার ছবি দেখেও কারো চোখে জল চলে আসে, তাহলে সেই মানুষটাকে ঠকানোর অধিকার তোমার নেই ইফাত। অপেক্ষার শেষটা যদি সাদা কাপড়ে হয়, তাহলে ভেবে নিও আমার ভালোবাসা মিথ্যে ছিল না ইফাত। তানহার ভোরের আজান কানে আসতেই প্রতিদিনের মতো আজকেও তানহার ঘুম ভেঙে যায়। উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এত সকালে সবাই খায় না। আবার শুয়ে পড়ল তানহা। কিছু ভালো লাগছে না। শুয়ে শুয়ে কালেমা পড়ছিল তানহা। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পরে তানহা ডায়েরি নিয়ে বসলো। নিজের মনের কথাগুলো ডায়েরিতে যত্ন সহকারে লিখে রাখে। মন খুলে কথা বলার মতো মানুষ নেই তানহার, তাই নিজের মনের কথা শোনার সঙ্গী হিসেবে ডায়েরিকেই বেছে নিয়েছে। সবাই বেইমানি করলেও ডায়েরি কখনো বেইমানি করবে না। 2 বছর ধরে হাজার হাজার শব্দ লেখা আছে ইফাতকে নিয়ে। বড্ড বেশি ভালোবাসি তার স্বপ্নের পুরুষ শ্যামলা পুরুষকে। আজকেও এই 2 লাইন লিখে ফেলল ইফাতকে নিয়ে। লেখা শেষ হলে ডায়েরি বন্ধ করে রেখে দিল। বিছানা ঠিক করে রান্নাঘরের দিকে গেল তানহা। তানহার রান্না শেষ হওয়ার আগেই সবাই জেগে ওঠে। চৈতালি, রোকিয়া বেগম ভোরে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। ইফাত নামাজ পড়ে না। সেজন্য ইফাতকে বেশ বিরক্ত লাগে তানহার। ভাবি, তাড়াতাড়ি খেতে দাও, আমার ক্লাস আছে। আরও একটু ঘুমাবে, তাহলে ক্লাসে যেতে পারবে দ্রুত। চৈতালি কোনো কথা না বলে খেতে শুরু করলো। সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে শুরু করলো তানহা। খাবার শেষ করে সবাই সবার মতো চলে গেল। ইফাত একটা চাকরির খোঁজ করছে। বাসায় বসে থাকতে ভালো লাগছে না ইফাদের। তাছাড়া বেকার ছেলেদের এই সমাজে কোনো মূল্য নেই ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল ইফাত। সারাদিন কাজ করে কোনো রকমে সময় কেটে যায় তানহার। বিকেল থেকে সময় একদম ভালো যায় না। সবাই সবার মতো থাকে, কথা বলার মতো তেমন কেউ নেই। চৈতালি একটু গল্প করে, বেশিরভাগ সময় পড়াশোনা আর ফোনের পিছনে ব্যয় করে। রোকিয়া বেগম রাতের নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে যায়। ইফাত তো তানহার সাথে কথাই বলে না। এই সময়টুকু তানহার দম বন্ধ হয়ে আসে। বিকেলে নামাজ পড়ে তানহা রোকিয়া বেগমের কাছে গেলেন। আম্মা, রাতে ডিম রান্না করতে বলছিলেন, কিন্তু বাসায় ডিম নেই, এখন কি করব? ইফাতকে বলো কিছু মনে না করলে আমি সামনের দোকান থেকে কিনে নিয়ে আসব। আচ্ছা মা, যাও, দেখে শুনে যাবে। কারো সাথে বেশি কথা বলার দরকার নেই। যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে যাবে। আম্মা, এখন আমি যাব। রাত হয়ে আসলে আর যেতে পারবো না। রোকিয়া বেগম তানহাকে টাকা দিলে তানহা বেরিয়ে পড়ে। রফিক চাচার দোকানে এসে দেখলো দোকান বন্ধ। তানহা একটু সামনের দিকে এগিয়ে গেল। ইফাত হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল এক ফ্রেন্ডের সাথে। তানহাকে দেখে রাস্তা পার হয়ে তানহার কাছে আসলো। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? মেয়ে মানুষ, শাড়ি পরে বের হয়েছ কেন? বোরকা পরে বেরোতে পারো না? আম্মা রাতে ডিম রান্না করতে বলেছে, কিন্তু বাসায় ডিম নেই, তাই নিতে আসছিলাম। আমাকে ফোন দিয়ে বললেই তো হতো, আমি নিয়ে যেতাম। তোমার আসার কি দরকার ছিল? আমাকে 10টা ফোন কিনে দিয়ে রাখছেন যে সেগুলো দিয়ে আপনাকে ফোন দিব? ইফাত চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে আসো, আর এভাবে বাহিরে বের হবে না। তানহা কোনো কথা বলল না। ইফাত দাঁড়িয়ে আছে। তানহা দোকানের দিকে এগোতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন ইফাতকে ডাক দিল। কিরে, তুই ইফাত না? কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস? কবে আসলি বিদেশ থেকে? করিম চাচা দেখে ইফাতকে আবার রাস্তার ওপাশে গেল। আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? সোমবারে আসছি আমি। আল্লাহ রাখছে বাবা। ওইটা তোর বউ নাকি? জি চাচা, আমার বউ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোর বউটা বাসা থেকে বেশি বের হয় না। ইফাত করিম চাচার সাথে কথা বলছিল। তানহা সামনের দিকে এগোতে গিয়ে থেমে যায়। মুখটা খুশিতে চিকচিক করে উঠেছে। মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসলো, আবির ভাইয়া। আবির ভাইয়া তানহার দিকে এগিয়ে আসছে। আবির আর সেই আগের আবির নেই। গোলাপি ঠোঁট দুটো নিকোটিনেই পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখে খোসা খোসা দাড়ি গড়িয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখেই মনে হচ্ছে নিজের যত্ন একদম নেয় না।
তানহা খুশি হয়ে আবিরের কাছে গেল, আনন্দিত হয়ে বলল, ভাইয়া কেমন আছো, কবে দেশে আসলে, চেহারার একই হাল করেছো। আবির কোনো কথা বলছে না, চোখ দুটো অসম্ভবভাবে লাল হয়ে আসছে। হঠাৎ করে তানহার গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। আবিরের হঠাৎ আক্রমণে তানহা অবাক হয়ে শেষ পর্যায়ে পৌঁছে গেল। তানহাকে আবারও অবাক করে দেয়। আবির তানহার গালে চেপে ধরে বলে, বেঈমান কোথাকার, আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সাথেই বেঈমানি করলি। আমার পরিবার তোকে কিসে কমতি রেখেছিল যে তোর প্রেম করে বিয়ে করতে হলো। আবির খুব শক্তভাবে তানহার গাল চেপে ধরে আসে। তানহার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবিরকে ছাড়িয়ে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা খুব কঠিন। তানহার কাশি উঠে গেল। ইফাত ছাড়ের গতিতে এসে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তানহা কাশতে কাশতে মাটিতে বসে পড়ল। আবির ইফাদের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার আর তানহার মধ্যে আসার। ইফাত আবিরের নাক বরাবর ঘুষি দিয়ে আবিরের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার। তোর হাত আমি কেটে ফেলবো। তানহা আমার বোন হয়, আমি আমার বোনের সাথে যা ইচ্ছে খুশি করতে পারি। তোর বোন আমার ঘরের বউ, ওর সাথে কথা বলতে হলে তোকে আমার অনুমতি নিতে হবে। শরীরে হাত দেওয়ার আগে 1000 বার ভাবতে হবে। তুই আমার সামনে আমারই স্ত্রীর শরীরে হাত দিস। তোর এত বড় কলিজা হয়েছে, তোর এত বড় কলিজা কিভাবে ছোট করতে হয় তা ইফাদের ভালো করে জানা আছে বলেই দুজন মারামারি শুরু করে দিয়েছে। আশেপাশে সবাই দৌড়ে আসলো, দুজনকে আলাদা করে দিল। তানহা অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। চারপাশের লোকজন বলল, হয়েছে। করিম চাচা বলে উঠল, কে তুমি বাবা, তোমার সাহস তো কম না, আমাদের এলাকায় এসে আমাদের ছেলের বউয়ের গায়ে হাত দাও। চাচা, এই ছেলের সাথে এত ভালোভাবে কথা বলছেন কেন? এই ছেলে কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? তানহা আমার বোন হয়, আমাদের ব্যক্তিগত কথা থাকতেই পারে। এই মিয়া, তানহা তোমার বোন হয়, তুমি ভাই হয়ে কিভাবে রাস্তার মধ্যে বোনের গায়ে হাত তুললে? তোমার ভেতরে শিক্ষার অভাব আছে। কেমন বোন হয় তোমার তানহা? নিজের বোন বলে তো মনে হয় না। নিজের বোনের গায়ে কেউ এইভাবে হাত তুলতে পারে? বলি কি মানুষ চেনো না? আমাদের এলাকায় এসে আমাদের মেয়ে বইয়ের হাত তুলবে, আমরা ছেড়ে কথা বলবো? 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো। আপনারা এত কথা বলছেন কেন? মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিন। আপনারা না পারলে আমাকে বলুন, ইফাত বলল। তানহা উঠে দাঁড়ালো, ভিড় ঠেলে ভেতরে গেল, সবাইকে উদ্দেশ্য করে বলল, আবির ভাইয়া আমার চাচাতো ভাই হয়। ভাই দেশের বাইরে ছিল, আমি ভাইয়াকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি তো, সেই জন্য ভাইয়া রাগ করেছে। তোমার চাচাতো ভাই বুঝলাম না, এখন তোমার চাচাতো ভাইকেও বোঝাতে হবে তুমি আর তাদের বাড়ির মেয়ে নেই, অন্যের বাড়ির বউ হয়ে গেছো। এভাবে যখন তখন যেখানে সেখানে রাস্তার মধ্যে মারামারি করতে পারো না। তানহার কথা শুনে ইফাত রাগ করে বেরিয়ে চলে গেল। তানহাও ইফাদের পেছনে পেছনে গেল। তানহা বাসায় আসতেই ইফাত তানহার 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, কে হয় ওই ছেলে তোমার? কিসের এত দরদ ওই ছেলের জন্য? তোমার চাচাতো ভাই হয়? আমি কি করে বিশ্বাস করব ছেলেটা তোমার চাচাতো ভাই হয় নাকি অন্য কিছু হয়? বিশ্বাস না হলে আপনি আমার চাচার বাসায় গিয়ে দেখে আসতে পারেন। চলো। কোথায়? তোমার চাচার বাসায়। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়ল। রোকেয়া বেগম অবাক হয়ে দুজনের কাণ্ড দেখছিল। উনি প্রশ্ন করার আগেই দুজনে হাওয়ার মতো মিলিয়ে গেল। তানহা আর ইফাদের বাসার দূরত্ব 15 মিনিটের মতো। তানহা গাড়িতে উঠে তার চাচার বাসার ঠিকানা বলল। গাড়িওয়ালা যথাসময়ে তানহাদের চাচার বাসার সামনে পৌঁছে দিল। তানহা বাসার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। কলিং বেল চাপ দেবে কিনা ভেবেই সময় পার করে দিচ্ছে। ইফাদের ধমকে চমকে উঠল তানহা। কি হলো, এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবো নাকি? তানহা কলিং বেল চাপ দিতেই হাসনা বেগম এসে দরজা খুলে দিল। তানহাদেরকে দেখে প্রচুর অবাক হন, মুখে প্রকাশ করল না। মুখে হাসি রেখে বলল, আরে তানহা তুই ভেতরে আয়। তানহা আর ইফাত ভেতরে প্রবেশ করলো। আবির বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে, হাত পা হালকা কেটে গিয়েছে, মাথায় একটু আঘাত পেয়েছে। আবির ইফাত আর তানহাকে দেখে শান্ত হয়ে বসে আছে। মোহতাব সাহেব ছেলেকে ওষুধ লাগিয়ে দিচ্ছিলেন। তানহা আর ইফাতকে দেখে বললেন, তুমি ইফাত না? জি আঙ্কেল। এই ছেলে কি আপনার ছেলে? মানে
তানহার চাচাতো ভাই তো? হ্যাঁ বাবা, আবির আমার ছেলে, তানহার চাচাতো ভাই। দাঁড়িয়ে আছো কেন বাবা, বসো। না আঙ্কেল, আজ আর বসবো না, একটা কথা বলতে এসেছি, কিছু মনে করবেন না। আপনার ছেলের শিক্ষার প্রচুর অভাব আছে, তা না হলে রাস্তাঘাটের মধ্যে অন্য বাড়ির বউয়ের গায়ে হাত তোলে? তানহার ভাই বলে আজকে বেঁচে গিয়েছে, একই বল যদি দ্বিতীয়বার করে তাহলে আপনার ছেলের হাত আমি টুকরো টুকরো করে ফেলবো, বলে তানহাকে নিয়ে বেরিয়ে আসলো ইফাত। তুমি কি তানহাকে মেরেছ? তোমার সাহসের তারিফ করতে হয়, বললেন মহতাব সাহেব। মেরেছি, বেশ করেছি, দরকার পড়লে আবার মারব। তানহাকে অন্য কারো পাশে সহ্য হয় না আমার, আমি তানহাকে একদম মেরে ফেলবো। নিজের সীমা অতিক্রম করো না আবির, মেয়েটাকে ভালো থাকতে দাও। একবার তোমার মা মেয়েটার জীবন নষ্ট করেছে, এখন তুমি মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো? মানুষের জীবনের বিয়ে কতবার হয়, দুই বিয়ে করা নারীকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না। তুমি ছেলে, তোমার শরীরে কলঙ্ক লাগলে তা সময়ের সাথে সাথে মিশে যাবে, কিন্তু তানহা একটা মেয়ে, তানহার শরীরে কলঙ্কের দাগ পড়লে সারা জীবন তার দায় বয়ে নিয়ে বেড়াতে হবে। তানহার আশা ছেড়ে দাও, নিজের জীবন নিয়ে ভালো থাকো, তোমার জ্ঞান তুমি রাখো, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। তানহাকে আমার যে কোনো মূল্যেই চাই, দরকার পড়লে আমি ওর সংসার ভেঙে দিব। আমাকে রাগিও না আবির, ফলাফল ভালো হবে না। তুমি তানহাকে এত ভালোবাসো, তানহার প্রতি এত দরদ দেখাচ্ছ, তাহলে আমার মুখ খুলতে বাধ্য করো না, তুমি হেরে যাবে। আমি থাকতে তোমাকে আর তোমার মাকে মেয়েটার জীবন নষ্ট করতে দিব না, বলে চলে গেল মোহতাব সাহেব। তানহা বাসায় এসে সোজা ছাদে চলে গেল। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, একতলার ছোট ছাদের ওপর বসে তানহা কান্না করছে। গলায় হাত দিতেই ব্যথা অনুভব করলো তানহা। আমার আবির ভাই বদলে গিয়েছে, আমার আবির ভাই আগের মতো নেই। আমি এই আবির ভাইকে চিনি না। চাচি আমার গায়ে হাত তুললে যে আবির ভাই পুরো বাসায় ভাঙচুর করে শেষ করে ফেলতো, সেই আবির ভাই আজ আমাকেই মারলো। আমি তাদের সাথে কিভাবে বেইমানি করলাম, শুধু শুধু আমার নামে কেন মিথ্যা অপবাদ দিল? আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল তানহা, চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরে তাকালো তানহা। ইফাতকে দেখে বেশ অবাক হলো তানহা। ইফাত নরম কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছো? তানহা দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো, না, সে ব্যথা পায়নি। তাহলে এভাবে কান্না করছো কেন? আমার আবির ভাইয়া এমন ছিল না, আমি বিশ্বাস করতে পারছি না আবির ভাইয়া আমাকে মারতে পারে। এত আবির ভাই করছো কেন? নিজের স্বামীর সামনে অন্য পুরুষের নাম নিতে হয় না কেন? ইফাত কোনো উত্তর না দিয়ে উঠে চলে যেতে লাগলো। তানহা পিছু ডাকলো, শুনুন। ইফাত ভ্রু কুঁচকে তাকালো, তানহার দিকে চেয়ে আছে। তানহা কি বলতে চাই তা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আপনি আর প্রবাসে যাবেন না? দেশে থেকে কিছু একটা করবেন? আমি কেন প্রবাসে যাব না? তানহা ইফাদের মতো কোনো উত্তর না দিয়ে নিচে নেমে আসলো। ইফাত ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল, মাথায় চুলকিয়ে সেও নিচে নেমে আসলো। শীতের সকাল, মিষ্টি রোদ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ইফাত। একটা চাকরির জন্য কোথায় কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। এই যুগে ইন্টার পাসের কী বা চাকরি আছে? তবুও ছোটোখাটো একটা কাজের জন্য চেষ্টা করে যাচ্ছে ইফাত। চৈতালি খেয়ে কলেজে চলে গেছে, রোকিয়া বেগম নিজের রুমে শুয়ে আছেন। তানহা দুপুরে রান্না জোগাড় করছিল, তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। তানহা উঠে গিয়ে দরজা খুলে দেয়। আবিরকে দেখে দরজা বন্ধ করে দিতে লাগলো। আবির বলে উঠল, আমি জানি তুই আমার ওপরে রাগ করে আসিস, তোর রাগ হওয়াটা স্বাভাবিক। একবার আমার কথাটা শোন, তারপর না হয় আমার ওপরে রাগ করবি। আমাকে ভেতরে আসতে দিবি নাকি বাহিরেই দাঁড় করিয়ে রাখবি? তুমি আমাদের বাসা চিনলে কিভাবে? বোনের শ্বশুর বাড়ি, ভাই হয়ে যদি না চিনি তাহলে কেমন ভাই আমি? ভেতরে আসার অনুমতি পাবো? তানহা সরে দাঁড়ালো। আবির গিয়ে সোজা ড্রয়িং রুমের বিছানো পাটিতে বসে পড়ল। মাটিতে বসলে কেন? উঠে দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসছি। আমি কি অন্য কেউ যে আমাকে আলাদা করে চেয়ার দিতে হবে? আমার বোন যদি মাটিতে বসে কাজ করতে পারে, তাহলে আমি কেন বোনের পাশে বসতে পারবো না? তানহা কথাগুলো না শুনে রোকেয়া বেগমের রুমে গেল। আম্মা, আবির ভাইয়া এসেছে, আপনি বাইরে চলুন, বাসায় কেউ নেই। ভাইয়ার সাথে কেউ কথা না বললে সে কি মনে করবে? বসতে দিয়েছো? না, ভাইয়া মাটিতে বসে পড়েছে। সে কি কথা মা,
চেয়ার টেবিল নিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করছি। আর ছোট একটা টেবিল ড্রয়িং রুমে নিয়ে গেল দুজন মিলে। বাবা, তুমি মাটিতে বসেছো কেন? উঠে চেয়ারে বসো। সমস্যা নেই, আপনারা তো আমার আপনজনই, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। তা কি করে হয় বাবা? তুমি মাটিতে বসে থাকলে আমাদের খারাপ লাগবে। তুমি চেয়ারে বসো। আবির কথা না বাড়িয়ে উঠে চেয়ারে বসলো। তানহা রান্নাঘরে চলে গেল। একটু পরে নাস্তা নিয়ে ফিরে এলো। তানহা, এইসব করতে গেলে কেন? তুমি প্রথম আমার শ্বশুর বাড়িতে আসলে এইটুকু না করলে বাসায় গিয়ে বলবে আমার শ্বশুর বাড়ির লোকজন কিপটা, তোমাকে কিছু খেতে দেই নাই। আমি কি খাওয়ার জন্য তোদের বাসায় আসছি? দুজন মিলে কি শুরু করলে? আবির, খেয়ে নাও বাবা, কথা বলো না। রোকিয়া বেগম আবিরকে পছন্দ করছে না, তা রোকিয়া বেগমের মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কালকে সব কিছু শুনে প্রচুর রেগে গিয়েছিল রোকিয়া বেগম। তানহা কোনো রকম বুঝিয়ে সব কিছু শান্ত করেছে। জীবনে অনেক অশান্তি বয়ে বেরিয়েছে তানহা, আর নতুন করে কোনো অশান্তি চায় না তানহা। দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। ইফাত বা চৈতালি কেউ বাসায় ফেরে নাই। আবির বলেছিল বিকেল পর্যন্ত থাকবে, এখনও বসে আছে, রোকিয়া বেগমের সাথে গল্প করছে। আবিরের কথা রোকিয়া বেগমকে মুগ্ধ করে তুলছে। আবির এবার আমতো আমতো করে বলল, আন্টি একটা কথা বলবো, যদি রাগ না করেন। কি কথা বাবা? আমি তানহার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই। আমি তানহাকে কিছুক্ষণের জন্য কি নিয়ে যেতে পারি? এটা কেমন করে সম্ভব বাবা? তানহা এখন আমাদের বাড়ির বউ। তাছাড়া তুমি কালকে ভরা রাস্তার মাঝে মেয়েটার গায়ে হাত তুলেছ, লোকে দেখলে কি বলবে? আমি যেতে দিতে পারবো না। ইফাতও বাসায় নেই, ইফাত জানলে খুব রাগ করবে। আন্টি, আমি আপনার পায়ে পড়ি, কথা দিচ্ছি আপনাদের সম্মানহানি হবে না। এমন কোনো কাজ করব না। তানহার সাথে শুধু কয়েকটা কথা বলবো। এভাবে কারো পায়ে ধরতে নেই, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে নেই বাবা। আন্টি, বেশি সময় না, আপনি আমাকে 30 মিনিট সময় দিন। আচ্ছা বেশ, আমাদের বাসার সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কথা বলবে, আমি দাঁড়িয়ে থাকবো। আমি তানহার সাথে একা কথা বলতে চাই আন্টি। এভাবে বাড়ির বউকে অন্য ছেলের সাথে যেতে দিতে কোন শাশুড়ি চাই বলো বাবা? আমার ওপরে বিশ্বাস রাখুন, আর কোনো দিন আসবো না। 30টা মিনিট সময় দিন আমাকে। আচ্ছা বেশ, আমি বাহিরে দাঁড়িয়ে থাকবো। 30 মিনিট হলেই আমি তানহাকে নিয়ে চলে আসব। আচ্ছা আন্টি, চল তানহা, বলেই আবির বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। তানহা অসহায় দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। আম্মা, যাবো? যাও, ভয় পেও না, আমিও যাচ্ছি তোমার সাথে। আম্মা, উনি যদি জানতে পারে খুব রাগ করবেন। আমিও ইফাদের কথা চিন্তা করছি। ইফাদ আসার আগেই চলো, ঝামেলা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়লো। তানহা ভেতরে কেমন জানি ভয় ভয় লাগছে। মার খাওয়ার ভয় নয়, ইফাদের ভয়। ইফাদ জানতে পারলে কি হবে? রোকিয়া বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তানহা রাস্তা পার করে রেস্টুরেন্টের কাছে গেল। তানহাকে দেখেই আবির বলল, তাড়াতাড়ি চল, সময় কম, কয়েকটা কথা বলেই চলে যাব। ভেতরে চল। ভেতরে যাব না, যা বলার বাইরে থেকেই বলো। সবাই তাকিয়ে আছে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বললে কেমন দেখায়। তানহা বাধ্য হয়ে আবিরের সাথে গেল। মুখোমুখি বসে আছে দুজন। কি খাবি বল? আমি এখানে খেতে আসি নাই। কি বলবে তাড়াতাড়ি বলো। এই বিয়েতে তুই সুখী আছিস তো তানহা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি তোকে ভালোবাসি তানহা, বড্ড বেশি ভালোবাসি রে। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসি। তাহলে তুই আমাকে রেখে ইফাতকে কেন বিয়ে করলি বল? আমি তোমাকে ভাইয়ের চোখে ছাড়া অন্য কোনো চোখে দেখি নাই। তুমি এসব কিভাবে ভাবতে পারো ভাইয়া? আমি এইসব ভাবা তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। আমি তোকে কেন মেরেছি জানিস? মা বলেছে তুই রিলেশন করে বিয়ে করেছিস। আমি প্রথমে বিশ্বাস করি নাই, আমার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু একটা কথা যদি কারো মুখের সামনে যদি বারবার বলা হয়, একটা সময় কথাটা মানুষের সত্যিই বিশ্বাস করে নেয়। আমিও আম্মুর কথায় বিশ্বাস করে নিয়েছিলাম। তোমার মা নিজেই দেখে শুনে আমার বিয়ে দিয়েছে। তোমার মা আমার উপরে যে পরিমাণ অত্যাচার করতো, তোমার মনে হয় আমি রিলেশন করব আর উনি আমাকে ডাকঢোল পিটিয়ে তার সাথে বিয়ে দিয়ে দেবে? তার মানে তুই নিজের ইচ্ছায় বিয়ে করিস নাই, আম্মুর ইচ্ছাই করেছিস। চল না তানহা, আমরা দূরে কোথাও চলে যাই। এতটা দূরে চলে যাব, কেউ আমাদের খুঁজে পাবে না। তোর আর আমার ছোট্ট একটা সংসার হবে, সেই সংসারে তুই আর আমি রাজত্ব করব। এই সব তুমি কি বলছো?
তুমি জানো না আমার স্বামী আছে? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমার স্বামী ছাড়া অন্য কোনো ছেলেকে কল্পনাও করতে পারি না ভাইয়া। তুমি অন্য কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নাও। আবির তানহার হাত ধরে বলল, এভাবে বলিস না তানহা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। আমি তোকে ছাড়া ভালো নেই। প্লিজ তুই ইফাতকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। তানহা ঝাড়ি দিয়ে হাত সরিয়ে নিল। এভাবে আমাকে যখন তখন স্পর্শ করবে না, এমন অন্যায় আবদারও করবে না। তুমি চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। ইফাত জানলে অনেক রাগ করবে। আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাই না। তোকে গভীরভাবে ছুঁয়ে দেখার অপেক্ষায় আমার সারা জীবন থেকেই যাবে রে তানহা। তোকে গভীরভাবে আলিঙ্গন করতে হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করে। অন্তত আমার এই ইচ্ছাটা তো পূরণ করে দে। ছি, তোমার মন মানসিকতা এতটা নিচু হয়ে গেছে আবির ভাইয়া। তুমি আর কখনো আমার সামনে আসবে না। আজ আমাকে ফিরিয়ে দিলি না, একদিন খুব আফসোস করবি। কথা দিলাম তোর জীবন নরক করে তুলবো। তুই আমার না হলে আমি তোকে কারো হতে দেব না। আমার আল্লাহ আছেন, তোমার অসৎ মনের ইচ্ছা কখনো পূর্ণ হতে দেব না। বলেই তানহা সামনের দিকে এগোতে লাগলো। তানহা বাহিরে এসে দেখলো তার শাশুড়ি নেই। আবির তানহার পিছনে এসে দাঁড়ালো। আবিরের মুখে হাসি। ইফাত হাতে লাল রঙের একটা ব্যাগ নিয়ে আসছিল। আবির আর তানহাকে একসাথে দেখে মুখটা মলিন হয়ে গেল। মলিন হেসে পাশ কাটিয়ে বাসার মধ্যে চলে গেল। তানহা এক প্রকার দৌড়ে বাসার মধ্যে গেল। চৈতালি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল। রাস্তার বিপরীত পাশে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে আবিরের কাছে আসলো। স্যার, আপনি আমাদের এই দিকে? দরকার ছিল তাই এসেছিলাম। আজকে কলেজে আসেন নাই কেন? এইসব কৈফিয়ত তোমাকে দিতে হবে? বিরক্ত হয়ে বলল আবির। আমাদের বাসায় ঘুরে যান। না, অন্য একদিন যাব বলেই বাইক নিয়ে চলে গেল। চৈতালি মন খারাপ করে বাসায় গেল। আজকে আবিরকে কলেজে দেখতে না পেয়ে চৈতালির মন খারাপ হয়ে গিয়েছিল। একটু দেখার জন্য চাতক পাখির মতো চেয়েছিল। এখন আবিরকে দেখতে পেয়েছে, মনে অদ্ভুত এক শান্তি অনুভব করছে চৈতালির। গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় গেল। ইফাত বাসায় এসে গোসল করতে গিয়েছে। তানহা ভয়ে ভয়ে বাসায় ফিরল। তানহা আগে শাশুড়ির রুমে গেল। আম্মা, আপনি চলে এসেছেন কেন? পায়ে ব্যথা করছিল মা। ছেলেটা তো ভালোই, 20 মিনিটের কথা বলে শেষ করেছে। তোমাকে বাজে কিছু বলেনি তো আবার? দেখো মা, তোমার ভাইয়ের জন্য আলাদা করে কথা বলতে দিয়েছি, আর কখনো দেব না। তানহার মুখটা মলিন হয়ে গেল। আপনি অনুমতি দিলেও আর আমি যাব না। মানুষ ভালো চোখে দেখে না। আবির ভাই তো আমার নিজের ভাই না। আমাকে একটু তেল গরম করে এনে দিবা মা? একটু বসুন, আমি তেল গরম করে নিয়ে আসছি। চৈতালি নিজের রুমে ব্যাগ রেখে তানহার রুমে আসলো। ইফাত আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি করছে। চৈতালির চোখ যায় বিছানায় পড়ে থাকা লাল ব্যাগ আর বেলি ফুলের দিকে। চৈতালি ফুলগুলো হাতে নিয়ে বলল, ভাইয়া, এগুলো কার জন্য? তোর জন্য? আমার জন্য বুঝলাম। একটা আমার, আর একটা কার জন্য? তুমি তো দুইটা নিয়ে এসেছো। আর একটা আম্মার জন্য। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আম্মু এই বয়সে বেলি ফুলের মালা পরে ঘুরবে? সত্যি বলো, কার জন্য নিয়ে এসেছিলে? তোর আর তানহার জন্য। ওর জন্য একটা ফোন নিয়ে এসেছি, ওকে দিয়ে দিস। তুমি নিয়ে এসেছো, তুমি দিও। তাহলে মনে মনে বইয়ের জন্য এত কিছু ভাবা হয়? ইফাত কোনো কথা বলল না। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার অনেক ক্ষুধা লেগেছে চৈতালি, আমার জন্য খাবার নিয়ে আয় যা তো বোন। ভাইয়া, তোমার মন খারাপ কেন? কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? আমি ফুল নিয়েছি তাই তুমি রাগ করেছো? আমি ফুল নেব না, তুমি ভাবি মনিকেই দিও। এই দেখো, রেখে দিলাম। তুই আমার রাজকুমারী। তুই যদি আমার জীবনটাও নিয়ে নিস তবু আমি রাগ করব না। সারাদিন না খেয়ে আসি, তাই খারাপ লাগছে। চৈতালি কথা বাড়ালো না, ভাইয়ের জন্য খাবার নিয়ে আসতে চলে গেল। ভাবি, তুমি এখানে? ভাইয়া এসেছে, দেখো নাই? ভাইয়া সারাদিন না খেয়ে আসে। তানহার বুকের মধ্যে ধক করে উঠল। ভয় লাগছে, আবার খুব খারাপও লাগছে। মানুষটা সকালে খেয়ে সারাদিনের জন্য বেরিয়ে যায়, কি খায় না খায় তানহা কখনো জানতে চায় নাই। আম্মাকে গরম তেল দিয়ে এখনই খাবার নিয়ে যাচ্ছি। তুমি আম্মাকে তেল দিয়ে আসো, আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি। তানহা গরম তেল দিয়ে ইফাদের রুমে আসলো। ইফাদ খাচ্ছে। চৈতালি ফুলের মালা নিয়ে নাড়াচাড়া করছে। তানহাকে দেখে চৈতালি বলল, ভাবি দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তানহা ভেতরে আসলে চৈতালি রুম থেকে বেরিয়ে যায়। ইফাদের খাবার শেষ হলে সব কিছু বাইরে নিয়ে যায়। আবার রুমে এসে উসখুস করছে।
তানহাকে উসখুস করতে দেখে ইফাত বলল, কি বলবে? আপনি রাগ করেছেন কেন? আমাকে আবির ভাইয়ার সাথে দেখে? এখানে রাগ করার কি আছে? বুঝেছি আপনি অভিমান করেছেন। ইফাত শব্দ করে হেসে উঠল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, যেখানে অধিকার নিম্নতর সেখানে অভিমান করাটা হাস্যকর তানহা। মাথাটা নিচু করে তানহা দাঁড়িয়ে আছে। বেলি ফুলের মালা আর ফোনের ব্যাগটা তানহার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। ইফাত আর এক মুহূর্ত রুমে দাঁড়ালো না। শীতের কাপড় পরে বাহিরে চলে গেল। তানহা ইফাদের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেতর থেকে অদ্ভুত কষ্ট অনুভব করছে তানহা। ইফাত বাসায় আসার সময় চোখ যায় বেলি ফুলের মালার দিকে। একটা মেয়ে বেলি ফুলের মালা বিক্রি করছিল। ফুলগুলো দেখে ইফাদের কেন জানি তানহার কথা মনে পড়ল। কিছু একটা ভেবে ফুলের মালা কিনলো একটা। পরে চৈতালির কথা ভেবে 2টা মালা কিনলো। তানহার জন্য কেনা নতুন ফোন আর বেলি ফুলের মালা হাতে দিয়ে বাসায় ফিরল ইফাত। আবির আর তানহাকে একসাথে দেখে ইফাদের ফুরফুরে মনটা নিমেষেই মলিন হয়ে গেল। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, সাথে একটা লাইকও দিন।